আচ্ছা, ভালো। তোমরা বেশিরভাগ 10 এ 10 পেয়েছো। কয়েকজন পরীক্ষার খাতা দাওনি, সেটা তো ভিন্ন বিষয়। আচ্ছা, তাহলে কি বলেছি? আর্টিকেল। আর্টিকেল। আচ্ছা, আমরা সবাই মোটামুটি জানি যে আর্টিকেল আসলে কি জিনিস, তাই না? কোনো জিনিসকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট দেখানোর জন্য আমরা মূলত আর্টিকেল ব্যবহার করে থাকি, তাই না? তোমরা দেখে থাকো, কিছু কিছু ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে অ্যান ব্যবহার করি, আবার দা ব্যবহার করি। আচ্ছা, একটু খেয়াল করবো আসলে স্যার আর্টিকেল কাকে বলে। শর্টকাটে গ্রামার বইগুলোতে যেভাবে লেখা থাকে তাতে বলা হয় এ, অ্যান এবং দি কে আর্টিকেল বলে। আচ্ছা, এবং দিকে আমি একটু লিখে দিচ্ছি, কারণ লিখতে হবে না, হ্যাঁ। এন্ড তাকে, আচ্ছা, তাকে আর্টিকেল। আচ্ছা, তবে এই ক্ষেত্রে দায়ের উচ্চারণ কখনো দি হয়, আবার কখনো দা হয়, তোমরা শুনেছ, হ্যাঁ। সো এটাও আমি বলে দেবো একটু পরে। এ এন এবং দাকে আমরা বেসিক্যালি আর্টিকেল বলে। আর্টিকেল মেইনলি দুই প্রকার হয়ে থাকে, তোমরা জানো। কি কি তোমরা জানো? কি বলো দেখি, কি কি হতে পারে? হ্যাঁ, এই তো, ভেরি গুড। আর্টিকেল দুই প্রকার হয়, একটা ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা স্যার, এটার মানে কি? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আমার ওই জিনিসটাই লাগবে। হ্যাঁ, ধরো তোমার ঘরে একটা লাল কলম আছে, তোমার ভাইকে বললে যে কলমটা নিয়ে আসো তো, তোমার ভাইটা একটা অন্য পেন এনেছে, কিন্তু তুমি বলছো না আমার ওই লাল কলমটা লাগবে। যখন আমরা কোনো নির্দিষ্ট কোনো জিনিসকে আমরা একদম নির্দিষ্ট করে দেখাই, সেটাকে আমরা ডেফিনেট বলি। আর অনির্দিষ্ট কিছুর ক্ষেত্রে আমরা ইনডেফিনেট বলে থাকি, কেমন? আচ্ছা, তো দেখো আমরা একটু সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল আবার এক প্রকার হয়ে থাকে না, অনলি দাকে আমরা ডেফিনেট বলি, আর ইনডেফিনেট বলি আমরা দুই প্রকার আর্টিকেলকে, অর্থাৎ এ এবং এন কে। এ এবং এন কে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ এন্ড এন কে আমরা কি বলবো? আমরা ইনডেফিনিট আর্টিকেল বলবো। আবার আসছি পুনরায়, দেখো, এ এন এবং দা কে আমরা আর্টিকেল বলে থাকি। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল দা, শুধুমাত্র দা, কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলাকে, আমার ওই বন্ধুটি ভালো। বাংলার ক্ষেত্রে বেসিক্যালি আমরা যে সকল নাউনের ক্ষেত্রে বা নাউনের সাথে টি অথবা টা যুক্ত করি, বইটা, ছেলেটা, মেয়েটা, এই সকল ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করে থাকি। যেমন বইটি খুব ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে আগের বইতে থাকতো বা এখন আছে কিনা জানি না। টি বা টা, টিটা খানা খানি, খানা খানি মানে স্যার বই খানা, বই খানি। হ্যাঁ, এগুলো হচ্ছে নির্ধারিত। আবার ছেলে, ছেলেগুলো, দ্য বয়েজ। অর্থাৎ এই বিশেষ করে টিটা, খানাখানি, গুলো, গুলি, অর্থাৎ যেই শব্দগুলো দিয়ে কোনো নাউনকে নির্দিষ্ট করে ফেলা হয় সেগুলোকে ডেফিনিট আর্টিকেল বলে। আর ইনডেফিনিট কি? এটা যে কোনো। তবে এই ক্ষেত্রে এ এবং এন এর একটা বড় ব্যবহার আছে, ওকে। আচ্ছা, আমি ক্লিয়ার করি। ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা শোনো, আমরা, তুমি যেটা জানো, আচ্ছা তুমি একটু মাইক্রোফোন অফ করো, আমি বলছি। না শোনো, আমি বলছি বাবা, তোমরা যেটা জানো আমি সেটাতে আসছি। দেখো, তোমরা জানো এ ই আই ও কে ভাওয়েল বলে, তাই না? ভাওয়েল সাউন্ড বলে না, ওটাকে ভাওয়েল লেটার বলে। এ ই আই ও ইউ, আমরা যার আগে এন বসাই, কেমন? আচ্ছা দেখো, আমরা সবাই জানি যে ভাওয়েলের আগে, তোমরা বই খুলবা এর পরে, দেখবা সেখানে ভাওয়েল লেটার লেখা নেই, ভাওয়েল সাউন্ড লেখা আছে। হ্যাঁ, এ ই আই ও ইউ থেকে। হ্যাঁ, আবার স্ক্রিন চলে গেছে। স্যার স্ক্রিন আপনি শেয়ার করেননি এখনো। ও মাই দেখা গড, যাচ্ছে না। কিছু তো বলনি। আচ্ছা, আমি শেয়ার করছি, দাও শেয়ার করে নিই। ঠিক আছে, একটু দাঁড়াও, এখনই চলে আসবে। খুব বুঝো কিন্তু, এই জিনিসটুকু ক্লিয়ার হলে দেখবা আর্টিকেলে আর কোনো ভুল হবে না। এবার আসছে না? আচ্ছা, আমি আর এখনো ক্লিয়ার হয়নি, তো এখানে শো স্ক্রিন এনিওয়ে আছে, একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমরা বেসিক্যালি জানি এ ই আই ইউ কে ভাওয়েল লেটার বলে। আমি লেটারের কথা বলছি না, ভাওয়েল সাউন্ডের কথা বলছি, হ্যাঁ। দেখো, এবার সাউন্ডের বিষয়ে তুমি অবাক হয়ে যাবা। ভাওয়েল লেটার কি কি আমরা জানি? এ ই আই ইউ, এ ই আই ও ইউ। এবং আমরা জানি এই আই ও ইউ যে কোনো শব্দের আগে যদি এই লেটার গুলো থাকে তাহলে আমরা সেটাকে এন ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, পাঁচটা এক্সাম্পল যদি বলো তুমি, যেমন
অ্যান অ্যাপল বলো, তাই না? আচ্ছা, এটা ঠিক আছে, অ্যান অ্যাপল। আচ্ছা, এরপরে অ্যান ইগল বলো। আচ্ছা, এটা গেল। অ্যান ইঙ্ক বক্স বলো। আচ্ছা, ইঙ্ক বক্স মানে কি স্যার? ইঙ্ক বক্স মানে ওই যে কালির বক্স, হ্যাঁ, কালি আগে আগে যখন এখন এখন তো হ্যাঁ কালির দোয়াত বলে, এখন তো আর তো এগুলো থাকে না, আমরাও ব্যবহার করিনি, অনেক আগে ওটা কলমে মানে ডুবিয়ে তারপর লিখতে হতো কালি দিয়ে। অ্যান ইনবক্স। আবার ও দিয়ে যদি বলো, দেখো অ্যান অরেঞ্জ আছে, অ্যান অরেঞ্জ, অথবা আমব্রেলা, অ্যান আমব্রেলা, আমব্রেলা। আচ্ছা, এই যে দেখছো তোমরা, এ ই আই ইউ থাকাতে আমরা এন দিয়েছি। এর বাইরেও সাউন্ডের বিষয়ে বলি, যেমন তোমাদের যে আমরা অ আ রস্বই দীর্ঘই পড়ি না, স্বরবর্ণ, এই স্বরবর্ণ থেকে যে সাউন্ড গুলো আসে, বাংলা স্বরবর্ণ আর ইংলিশের ভাওয়েল কিন্তু জানো তো, তাই না? আচ্ছা, বাংলাতে যেটা স্বরবর্ণ, বানান ভুল হয়ে গেল, স্বরবর্ণ, আচ্ছা স্বর, আচ্ছা বানানটা ভুল হয়ে যাচ্ছে, আচ্ছা আমি লিখে নি, পরে ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, শয়ে বয় হবে। আচ্ছা, আসতেছে না এখানে। আচ্ছা, শয়ে বয়ে, এই তো এসছে না নাকি? আচ্ছা, আমি আপাতত স্বরবর্ণ লিখি, বাট যখন তোমাদের নোট দিব তখন ঠিক করে দিব। এই যাবে, ঠিক আছে। স্বরবর্ণ সমান ইংরেজির ভাওয়েল। ওকে, ইংরেজির ভাওয়েল। স্যার এটা কেন? আচ্ছা, ভালো করে দেখবো, আমরা যে অ আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ পড়েছো না, তো এবার এটার সাথে মিলিয়ে নাও। দেখো, এই যে অ্যাপল আছে, হ্যাঁ, এটা এ থেকে এসছে, তাই না? অ্যান অ্যাপল। ই থেকে, রস্যই থেকে, আচ্ছা সবগুলো আমি ভেঙে বোঝাই। অর্থাৎ ইংলিশের যে ভাওয়েল, বাংলাতে সেটা স্বরবর্ণ। সরি, উপরটা এ দিলাম, অ্যাপল। তারপরে ইগল, এটা ই আসছে, এটা দীর্ঘই হবে, বড় দীর্ঘই। তারপরে এটা রস্যই হবে, আচ্ছা রস্যই হবে। এরপর এটা অ হবে, অ হবে, এটা আ হবে, আ হবে। আচ্ছা, অর্থাৎ যেই শব্দগুলোর সাথে স্বরবর্ণের ধ্বনি মিলে যায় সেগুলোই ভাওয়েল লেটার, তোমরা জানো। এবং সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি? আমরা অ্যান ব্যবহার করি। কিছু ব্যতিক্রম জিনিস দেখো, শুধুমাত্র কনসোনেন্ট লেটারের আগে যে তুমি এ দিবা এমনটাও বলা যাবে না। যেমন বললাম হি ইজ ড্যাশ এল এল বি, এটা কি হতে পারে কেউ জানো? কি হতে পারে? এটা এ হবে, এটা এন হয়ে যাবে, তাই না? আচ্ছা, ফাহিম বলো তো এন কেন হয়েছে, তুমি জানো? এটা কেন এন হয়েছে? জানো না? আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো দেখি সুমাইয়া। আচ্ছা, একটু একটু সুমাইয়া বলো। আচ্ছা, আমি এক এক করে আসি বাবা। সুমাইয়া বলো দেখি কেন। এক্স্যাক্টলি, সবাই খেয়াল করো। এই জন্য আমরা যদি শুধু ভাওয়েল এবং কনসোনেন্ট লেটার নিয়ে থাকি, তাহলে এ আর এন এর সঠিক ব্যবহার বুঝতে পারবো না। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে ওই লেটারটা উচ্চারণ করার সময় ওটা কি ভাওয়েল সাউন্ড আসছে নাকি কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড কোনগুলো স্যার? ওই যে ক খ গ ঘ পড়েছো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা ধ্বনিকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি বা কনসোনেন্ট সাউন্ড বলি। আর স্বরবর্ণের সবগুলো সাউন্ডকে বলি আমরা ভাওয়েল সাউন্ড বলি। তো এখানে দেখো, লিখতে গেলে এল চলে আসছে, তাই না? এবং এল এর এটা তো স্বরবর্ণ, এবং আমরা জানি স্বরবর্ণ মানে ভাওয়েল। যদি কোনো লেটারের আগে স্বরবর্ণের সাউন্ড চলে আসে তখন সেটা এন হয়ে যাবে। ফাহিম, এটা কি বুঝতে পেরেছো এখন? ঠিক একই ভাবে দেখো, এটা ফাহিম বলবা দেখি, যদি বলো যে মাই সিস্টার ইজ ড্যাশ এম বিবিএস, বলো এটা কি হতে পারে? এটা কেন এন হয়েছে একটু বলো। এ আসছে, তাই না? এই জন্য আমাদের এখানে এম চলে আসবে। আচ্ছা, এবার আমি বই থেকে তোমাদেরকে কিছু বোঝাই। দেখো, এখানে প্রথম আমি জাস্ট পার্ট গুলো বলছি, আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এক্সাম্পল আকারে লিখে দেব। সাধারণ শুরুতেই কনসোনেন্ট থাকলে আমরা এ ব্যবহার করি, তাই না? এটা খুব কমন জিনিস যে শুরুতে কনসোনেন্ট কোনো লেটার বা কনসোনেন্ট সাউন্ড হলেই আমরা এ ব্যবহার করব। যেমন এ হেন মনে করো, অর্থাৎ একটি মুরগি আছে, এরপর এ টেলিভিশন আছে, কিংবা মনে করো আর ড্রামা আছে। কেউ কি জয়েন করতে পারছে না এরকম? দাও তো বাবা, কেউ একজন আমাকে মনে হয় মেসেজ করছে। না, জয়েন তো করেছে, তার অসুবিধা কি বুঝতেছি না তো। আচ্ছা আচ্ছা, এই বাবা একজন জয়েন করতে পারছে না নাকি, কেন? এবং বিদেশিরা যেভাবে উচ্চারণ করবে আমাদেরকে সেভাবেই করতে হবে, কিচ্ছু করার না এটা। এই কারণে ওরা যেহেতু অনেস্ট বলে, তাই এখানে আমরা হনেস্ট
কোনোভাবেই বলতে পারবো না। এই কারণে এখানে পার্থক্য দেখিয়েছি, একটাতে এইচ উচ্চারণ হয়েছে আর একটাতে হয় নাই। এটা অ থেকে শুরু হয়েছে এবং আমরা জানি অ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড বা স্বরবর্ণের সাউন্ড, এই কারণে এখানে অ্যান অনেস্ট পারসন হয়েছে। আচ্ছা, এরপর দেখো শুরুতে ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে। আচ্ছা, এটা আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার সামনে আছে, মনে করো এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। দেখো আমরা জানি যে এই যে ইউ যেটা আছে, হ্যাঁ, ইউ এর উচ্চারণ আমি দুটোর পার্থক্য বোঝাচ্ছি। অ্যান আমব্রেলা, যেখানে বুঝবা না আমাকে একটু বলবা, হ্যাঁ, কারণ অনেকগুলো পয়েন্ট আউট করছি তো, কোনটা তোমার মাথায় ঢুকছে ঢুকছে না সেটা আমাকে একটু বলবা যে স্যার একটু বলেন আবার। আমরা জানি এ ই আই ইউ ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার। তাহলে এখানে দেখো এ আছে, এখানে মনে রাখবা আমরা যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতো করে পাবো, ইউনিভার্সিটি, ইউনিকর্ন, তারপর ইউনিভার্সিটি, তারপরে ইউনিভার্স, তারপরে ইউই আছে, হ্যাঁ ইয়েস, তারপর এক্স্যাক্টলি ইউরোপিয়ান আছে, ইউজফুল আছে, এরপরে ইউনিক আছে। অর্থাৎ এই ইউ এর, এটা কিন্তু একটা নোট, ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ ইউটা আমরা যদি ইউ হিসেবে পাই তখন সেখানে কিন্তু এ ব্যবহার করতে হবে, অ্যান ব্যবহার করা কোনোভাবেই যাবে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়, ওকে, অর্থাৎ ইউটাকে যদি তুমি আয়ের মতো করে উচ্চারণ করো, আমব্রেলা, হ্যাঁ, এই যে তখন তোমাকে অবশ্যই সেক্ষেত্রে অ্যান প্রয়োগ করতে হবে। অনেকগুলো পয়েন্ট কিন্তু বলে ফেললাম, তাই না? আচ্ছা, দেখো এই দুটো পয়েন্ট একটু দেখো। যদি এইচ এর উচ্চারণটাকে হয়ের মতো করে বলো তুমি, হাউস, হর্স, তাহলে এ হবে। আর যদি এইচ এর উচ্চারণটা অ এর মতো বা যদি ভাওয়েলের মতো উচ্চারণ করতে হয় তাহলে এন হবে। ঠিক একইভাবে এই পয়েন্টটুকু মনে রাখবা, যদি ইউ এর উচ্চারণটাকে ইউ, এই যে ইউ এর মতো করে বলতে হয় তাহলে এ হবে, আর যদি আয়ের মতো হয় তাহলে এন হবে। বলো বলো। হুম, ইয়েস। হিরোইক এটার উচ্চারণ কি? কি বাবা, বুঝিনি, আবার বলো। হিরোইক, হিরোইন, হিরোইক। ও হিরোইক, আচ্ছা হ্যাঁ, হিরোইকের উচ্চারণ তো হিরোইকই হবে বাবা, এটা তো কোনো এইচ এর উচ্চারণটা হবে হিরোইক, ঠিক আছে তো, হিরোইক এটা তো এ হবে, হ্যাঁ, এর আগে এইচ এর আগে এ হবে, তাহলে ওটা ওটা হিরোইক হবে, এর আগে কি হবে? এ হবে অফকোর্স, হিরোইক এ হবে, বাট হিরোইকের অর্থ। আচ্ছা, এবার দেখো নেক্সট আছে ওয়ান, ওয়ান শব্দের আগে এ আছে, তাই না, যেমন, বাট যদি ওয়ানের, এই যে লিখে বোঝাই, ওয়ান, ওয়ান আইড পার্সন, ওয়ান আইড পার্সন এর মানে কি জানো? ওয়ান আইড পার্সন মানে অন্ধ লোক। অন্ধ লোক বা এক চোখা মানুষ, যার একটা চোখ। আমরা জানি যে ও, ও থাকলে আমরা এন দিয়েছি একটু আগে, তাই না, অরেঞ্জ। দেখো এই পার্থক্যগুলো মনে রাখবে তাহলে আরো ভালো হবে। বাট যদি ও এর উচ্চারণটাকে অ এর মতো না হয়ে ওয়া এর মতো হয়, ওয়া, তাহলে দেখো এখানে ওটা কি হয়েছে খেয়াল করো, ওয়া হয়ে গেছে, তাই না, ওয়ান আইড পার্সন, ওটা ওয়ান আইড পার্সন হয়েছে যে ও, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এন, হয়ে এ হয়ে যাবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা এ দিব। কিন্তু যদি অ থাকে, আমরা যেটা একটু আগে দেখেছি, এখানে ভাওয়েল সাউন্ড যদি থাকে অ, অ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই, যা অ কোথায় গেল বাবা, আচ্ছা অ থাকে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এন প্রয়োগ করব। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? আর্টিকেল অনেক বড় চ্যাপ্টার, আমি আস্তে আস্তে বোঝাই, আজকে শেষ হবে ইনশাল্লাহ। কিন্তু এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও, যে স্যার কোন পার্টটা তোমার ঝামেলা নেই তো কোনো। ঠিক একই ভাবে এই যে দেখো, আমি যদি সিরাজুম মনির ধরো বললাম যে হি ইজ, একটু আগে আমরা দেখেছি এমবিবিএস এর আগে এন বসাতে, এলএলবি এর আগে আমরা এন বসিয়েছি। কিন্তু যদি তুমি বলো হি ইজ ড্যাশ বিএ, অর্থাৎ সে বিএ, অর্থাৎ বিএ পাশ করেছে বলে বিএ বলা হচ্ছে, তাহলে এটা কি হবে বলো দেখি, এন হবে নাকি এ হবে? হ্যাঁ বলো সিরাজুম, এন হবে। এখানে কেন এন হবে বলো দেখি বাবা, কেন এন হয়েছে? বিয়ে বাংলায় দেখতে গেলে সেখানে বসবে। বত, বত কনসোনেন্ট বাবা, বত ভাওয়েল না। আচ্ছা, তুমি আরেকটু বোঝোনি মনে হয়। আচ্ছা দেখো, লাবিবা বলতে পারবা এখানে কি হবে? এখানে বি আছে, তাহলে এ হবে নাকি এন হবে? এ হবে। এ হবে সিরাজুম মনির। আচ্ছা একটু আগে দেখো পার্থক্য বোঝো, এটার মধ্যে হি ইজ এন এমবিবিএস বলেছিলাম, তাই না, এমবিবিএস। আচ্ছা বলো তো লাবিবা, প্রথমটা এ হয়েছে কিন্তু পরেরটা এন কেন হয়েছে বলো দেখি, কারণ কি বলো? প্রথমটা এ হয়েছে পরেরটা এন কেন হয়েছে বলো? কারণ আর
এখানে এম এম এর উচ্চারণটা এ এর মতো হয়েছে এম। এক্স্যাক্টলি। বাবা দেখো সিরাজুল মনির, আমাদের ধরতে হবে যে কনসোনেন্ট সাউন্ড মানে ব্যঞ্জন বর্ণ সাউন্ড, মানে ক খ গ ঘ এগুলোকে ব্যঞ্জন বর্ণের সাউন্ড বলছি। আর আমরা এর উচ্চারণ যেটা আছে, হ্যাঁ এখানে ব আছে, খেয়াল করো ব, এই যে ব, ব তো তোমার কনসোনেন্ট সাউন্ড না, এই সরি ব তো তোমার ভাওয়েল সাউন্ড না, এটা তো কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এখানে এ হয়ে যাবে। বুঝতে পেরেছো সিরাজুল মনির, এটা ক্লিয়ার হয়েছে কিনা? সিরাজুল বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা ক্লিয়ার হয়েছে তাই না? তো এখানে দেখো ব আছে, ব এর উচ্চারণটাকে তো আমরা মানে ভাওয়েল সাউন্ড ধরতে পারবো না, এটা তো কনসোনেন্ট সাউন্ড। আর এটা হয়ে যাবে এমবিবিএস, এটা ভাওয়েল সাউন্ড আসবে, এ চলে আসছে, হ্যাঁ এই কারণে এটা আমাদের অ্যান ইউজ করতে হবে। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আরেকটা পয়েন্টের মধ্যে আসি, যেটা আছে, আচ্ছা এটা তো বুঝলাম, তাহলে চারটা পয়েন্ট আমি এর ক্ষেত্রে ব্যবহার করেছি প্রাথমিক বিষয়। যেমন যদি কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট সাউন্ড থাকে এ ব্যবহার করব, যদি এইচ এর উচ্চারণটাকে আমরা হয়ের মতো হয় তাহলে এ ব্যবহার করব, কিন্তু অ এর মতো হলে এন ব্যবহার করব, যেহেতু অটা একটা ভাওয়েল সাউন্ড। আবার এখানে দেখো ইউ এর উচ্চারণটা দেখিয়েছি, ইউ যদি আই এর মতো হয় তাহলে এন ব্যবহার করবা, আর এর মতো হলে ইউ ব্যবহার করব। আচ্ছা এরপরে আবার ওয়ান এর ব্যবহার, ওটা যদি ওয়াই এর মতো হয় তাহলে এ ব্যবহার করব, আর যদি অ হয় তাহলে এন ব্যবহার করব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বাবা? থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাভ ইউ এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আচ্ছা একটু একটু দাঁড়াও, মাইক্রোফোন অফ করো। সোমাইয়া, সোমাইয়া তোমার এটা বইতে ভুল আছে, এটা সঠিক নেই বাবা, তোমার বইতে ভুল আছে। এখানে এখানে কখনো এটা যদি পরীক্ষায় আসে এই ভুলটা করো না, কারণ হিরোইকের প্রথম সাউন্ডটা হবে এইচ, হয়ের মতো, আমি তোমাকে দেখিয়েছি। সো এখানে এন কোনো ভাবেই হবে না, কমপ্লিটলি রং। বাট এই যে এ আর আছে দেখো, এন এ আর, না 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 শেষটা ঠিক আছে, এ আর হবে ওটা। আচ্ছা তোমাকে দেখাই যেত, এবার আমরা এন এর ব্যবহার দেখব, ঠিক আছে? এন ব্যবহার আমার কয়েকটা লেখা আছে, এন এর ব্যবহার অলরেডি আমরা আলোচনা করেছি। যদি এ ই আই ইউ থাকে তাহলে এন ব্যবহার করব, অর্থাৎ সেই সাথে যদি ভাওয়েল সাউন্ড থাকে আমরা এন ব্যবহার করব। আচ্ছা এরপরে এই তিনটায় তুমি কমপ্লিট করে ফেলেছি আমরা, হ্যাঁ অর্থাৎ এইচ এর উচ্চারণটাকে অ এর মতো যদি হয়, আর এটা হচ্ছে আয়ের মতো হবে, আর যদি শুরুতে আমরা ভাওয়েল কোনো সাউন্ড পাই তাহলে আমাদের এন ব্যবহার করতে হবে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না থাকলে বলো, আছে কি বাবা কোনো প্রশ্ন? আচ্ছা কোনো প্রশ্ন নাই, এবার একটু জটিল বিষয়ের দিকে যাব, তোমাদের মনোযোগটা আরেকটু বেশি আশা করছি এবার। খেয়াল করো, আমি একটা করে পয়েন্ট পড়বো আর তোমাদের বোঝাবো, বাট কোথাও আটকে গেলে অবশ্যই আমার সঙ্গে বলবা যে স্যার বুঝি নাই। আচ্ছা প্রথমটা দেখো, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল হয়। স্যার এটা কেমন? যেমন আ ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, তার মানে দেখো এ ডগ, আমি এক্সাম্পল লিখছি, একটা করে লিখবো আর বোঝাবো। এক নম্বর হচ্ছে যেমন আ ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, এর মানে হচ্ছে আমরা জানি যে কুকুর একটা বিশ্বাসী প্রাণী। তাহলে এ ডগ মানে একটা কুকুর, কিন্তু এখানে পুরো জাতিকে বোঝানো হয়েছে, জাতিকে এক্সপ্লেন করার জন্য আ ডগ দিয়ে, অর্থাৎ একটি কুকুর যেমন সব কুকুর সেমন, অর্থাৎ সমজাতীয় প্রাণীকে বোঝাতে একটা জাতি বুঝিয়ে আমরা এখানে এ দিয়েছি। আবার যদি এটাকে তুমি সংক্ষেপে মনে করো যে স্যার ডি এর জন্য এ হয়েছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে স্যার এখানে ডি আছে, ডিটা একটা কনসোনেন্ট সাউন্ড, তো এই জন্য এ হয়েছে, তুমি এটাও ধরতে পারো। আর এখানে বইতে আমাদের কাছে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, ভালো করে শোনো যাতে এটা দেখলে তোমার মনে হয়, এক জাতীয় শব্দ, এক জাতীয় কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা এখানে এ ব্যবহার করেছি। ওকে নাম্বার 2 আছে, দেখো আরো আছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি বস্তু বা একটি ব্যক্তিকে বোঝায় তাহলে সে আর আগেও আমরা ইনডেফিনিট আর্টিকেল দেব। স্যার এটা আবার কেমন? যেমন হি বট অ্যান আইসক্রিম, এই যে দেখো নাম্বার 2, হি বট অ্যান আইসক্রিম, আইসক্রিম সব গড়িমসি করে সে একই কথা আসবে, এই বর্তমান বলেছেন PAUGST। আচ্ছা এখানেও যদি তুমি মনে করো যে স্যার আইসক্রিমের আগে তো আই আছে এই জন্য অ্যান দেবো, তাহলে এটাও তুমি ধরে নিতে পারো, তোমার কাছে যেটা মনে রাখতে সুবিধা হয় সেটা তুমি করতে পারো। তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে দেখো, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি বস্তু বা একটি প্রাণীকে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার বা এখানে এ বা অ্যান ব্যবহার করব। কিন্তু এখানে কি হবে, এই যে আয়ের জন্য অ্যান হয়েছে। এটা কি বুঝতে পেরেছো বাবা, নাকি জটিল করে ফেলছি আমি? এটা কি বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, ইয়েস নাফিসা।
আমি হয়তো মানে কোনো একটা কারণবশত বাড়িতে এসেছি তো তাই আমি এতটুকু ক্লাস করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা বাবা, এখন আবার প্রথম থেকে গেলে আমি কভার করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকেই বোঝো। হ্যাঁ, আমি বারবার রিপিট করব, আমি তো বারবার পিছনের কথাগুলো রিপিট করি। তুমি এখান থেকে শুরু করো, পিছনের গুলো অটোমেটিকলি তোমার কভার হবে, এরপর ভিডিও দেখবা, ইজি হয়ে যাবে। কারণ আমি তো বারবার পিছনে যাচ্ছি আবার সামনে আগাচ্ছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে একটুর মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা দেখো স্যার, আমি সেন্টেন্সটা ঠিক বুঝতে পারলাম না। ধরো তুমি বললে যে আমি মুভি দেখি, ধরো বাংলাতে বললাম যে আমি মুভি দেখি, মুভি দেখি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো তুমি একটা মুভি দেখো না, আবার সমস্ত মুভি যে দেখো, তোমার এই কথাটা বলার জন্য তুমি এখানে বলতে পারো যে আই ওয়াচ আ মুভি। দেখো এখানে একটি নেই, অর্থাৎ তোমার বাংলাতে কোনো একটি কথাটা উল্লেখ নাই। আই ওয়াচ আ মুভি। এই যে দেখো স্যার এখানে এ দিয়েছেন কেন, ওই যে কথাটার সাথে এবার মিলিয়ে নাও। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি বস্তু বা একটি ব্যক্তিকে বোঝাতে আমাদের ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। তার মানে এখানে কিন্তু বাংলাতে আমি মুভি দেখি নাই, তবে এটাকে আরেকভাবে করতে পারো, মুভি আর্টিকেল বাদেও করতে পারো, যেমন আই ওয়াচ মুভিজ। আই ওয়াচ মুভিজ অর্থাৎ যে জিনিসটা তুমি গুনতে পারবা সেটাকে হয় তোমাকে আর্টিকেল দিয়ে দেখাতে হবে, অথবা সেটাকে প্লুরাল করতে হবে। যেমন একইভাবে যদি বলো স্যার আমি বই পড়তে পছন্দ করি, সাপোজ এই কথাটি বলেছো, তাহলে আই লাইক টু রিড আ বুক, রিড আ বুক, অথবা এটাকে প্লুরাল করে দাও, বুক অথবা আই লাইক টু রিড বুকস, রিড বুকস। এই যে বুকস, তার মানে কি যদি ওই নাউনটা গোনা যায় তাহলে ওটাকে তুমি হয় প্লুরাল করে একবারে বলে দাও, অথবা একবারে সিঙ্গুলার করে বলে দাও। এটা কি বুঝতে পেরেছো আমার কথাটা বাবা? বুঝে যাচ্ছে? আচ্ছা, না বুঝলে আমাকে আমাকে না বুঝলে আমাকে বলো। আচ্ছা, আমি আবার প্রথম থেকে আরেকবার বলে আসছি যাতে আবার আরেকটু যেহেতু যারা পরে এসছো তারা যেন আবার ইয়ে হয়ে যায়। আমরা আর্টিকেল পড়ছি আজকে, তাই না? আর্টিকেলকে মূলত এ অ্যান্ড ডি কে আমরা আর্টিকেল বলি, এবং আর্টিকেল দুই প্রকার হয়ে থাকে, তাই না? একটা নির্ধারিত বা নির্দিষ্ট আর্টিকেল যেটাকে ডেফিনেট আর্টিকেল বলে, এবং দা ডেফিনেট আর্টিকেল। আর ইনডেফিনিট আর্টিকেল বলে কি, যেটা অনির্দিষ্ট, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করা না। স্যার নির্দিষ্ট এবং অনির্দিষ্টর মধ্যে পার্থক্য আমি বুঝতে পারছি না। আচ্ছা, ধরো তোমাদের বাড়িতে অনেকগুলো বই আছে, তুমি ইংলিশ ফর টুডে বইটাই চাও, যেই বইটাকে তুমি নির্দেশ করছো যে আমার ওটাই লাগবে, সেটা হচ্ছে নির্দিষ্ট। আর আমার যে কোনো একটা বই হলেই চলবে, যদি এমন হয় তাহলে ওটা নির্দিষ্ট না। সেটা সায়েন্স বুক হতে পারে, সেটা এনি কাইন্ড অফ আদার বুকস হতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার এ অ্যান্ড দিয়ে যে ব্যবহার করেছি, আমরা জানি যে ভাওয়েল লেটার অথবা ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ব্যবহার করব। যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান ইনবক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, সবগুলোর আগে দেখো ভাওয়েল আছে, এ ই আই ইউ। এছাড়াও তোমার শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি তুমি ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ অ আ রস্ব দীর্ঘ অর্থাৎ এই উচ্চারণগুলো পেয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান ব্যবহার করবা। আচ্ছা, যেমন এখানে দেখো এই যে হি ইজ অ্যান এলএলবি, কারণ এখানে এ আছে, আমরা জানি এ হচ্ছে স্বরবর্ণ, তাহলে এ সরি কি বলে অ আ অর্থাৎ স্বরে অ স্বরে আ, বারবার বলছি এই লেটার গুলো যদি উচ্চারণ পেয়ে যাও তখন তোমাকে অবশ্যই সেখানে অ্যান ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্সাম্পলে হবে হি ইজ অ্যান এলএলবি। আচ্ছা, এটা কি নাফিসা বুঝতে পেরেছো কেন এন হয়েছে বাবা? নাফিসা, জি স্যার। কেন এন হয়েছে বলো দেখি আরেকবার, ওয়াই? স্যার কারণ এখানে এল এর উচ্চারণের আগে হচ্ছে স্বরবর্ণ আছে এক্স্যাক্টলি, তাই। স্বরবর্ণ হয়েছে তাই। Very good. আবার একইভাবে দেখো মাই সিস্টার ইজ, এখানেও কিন্তু এন হয়ে যাবে, এন এমবিবিএস। মাই সিস্টার ইজ অ্যান, আমার বোন হচ্ছে এমবিবিএস। এই ক্ষেত্রেও তুমি কিন্তু একইভাবে প্রয়োগ করেছো। তবে কিছু কিছু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি জিনিস স্যার? এইচ এর উচ্চারণের ক্ষেত্রে কিছু জটিলতা কাজ করে, কারণ এইচ এর উচ্চারণটা কখনো তোমার অ এর মতো হয়ে যায়, আবার কখনো হ এর মতো হয়ে যায়। অর্থাৎ যখন এইচ এর উচ্চারণটা তুমি ভাওয়েলের মতো উচ্চারণ পাবে, অর্থাৎ স্বরে অ স্বরে আ এরকম, মানে স্বরবর্ণ উচ্চারণ পাবে, তখন অ্যান দিবা। আর যখন তুমি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট লেটার উচ্চারণ পাবা তখন তুমি এ দিবা। যেমন আ হর্স, আ হেন, এরকম। আবার দেখো ইউ এর ক্ষেত্রে একটা জটিলতা আছে। আমরা যদি ইউনিভার্সিটি অর্থাৎ ইউ এর উচ্চারণটাকে ইউ এর মতো পাই, এই যে, তাহলে সেক্ষেত্রে এ দিব। যেমন হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী। আবার অ্যান কখন হবে? যখন আয়ের মতো উচ্চারণ হবে। এই পয়েন্টগুলো মনে রাখবা, যখন আয়ের মতো হয়ে যাবে তখন অ্যান হয়ে যাবে। আবার দেখো ও এর উচ্চারণটা যদি ওয়াই এর মতো হয়ে যায়, যেমন হি ইজ আ ওয়ান আইড পারসন, সে একজন এক চোখা মানুষ, তাহলে ওয়াই এর মতো হওয়াতে আমরা আমরা
এ ব্যবহার করব, আবার যখন স্বরবর্ণের সাউন্ড পাবা তখন অ এর মতো ব্যবহার করবা, তখন অ্যান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর আরো কিছু প্রয়োগ আছে, একটু খেয়াল করো। আচ্ছা জাস্ট আ মিনিট। আচ্ছা এই পর্যন্ত আমাদের এ এবং অ্যান এর মোটামুটি প্রয়োগটা আমরা বুঝতে পারলাম। এবার আসো অ্যান এর একটু ডিটেলস, অনেকগুলো ব্যবহার আছে অ্যান এর। আচ্ছা আমরা অ্যান নিয়ে কথা বলবো, আমাদের অ্যান নিয়ে, সরি অ্যান না, দা নিয়ে কথা বলবো। দা আমরা অলরেডি বুঝেছি অ্যান কোথায় ব্যবহার করতে হয়, এ কোথায় ব্যবহার করতে হয়। এবং দায়ের ক্ষেত্রে খেয়াল করো, তার আগে একটু বলে দিই, কখনো দা টিএইচ টিএইচ কখনো দা হয়, আবার কখনো দি হয়। দা হয় কখনো দি হয়। তোমরা কি কেউ জানো কখন দা এবং কখন দি উচ্চারণ করতে হয়? কারো জানা আছে? আচ্ছা জানা না থাকলে আমি জানিয়ে দিচ্ছি, একটা ছোট্ট রুল আছে। সেটা কি দেখো, সিভি, আচ্ছা সিভি, এটা মনে রাখবা, সিভি দাদি, দাদি, অর্থাৎ তোমার ওই টিএইচই যদি কোনো কনসোনেন্টের আগে থাকে, কনসোনেন্ট টিএইচই, যেমন দ্য বুক, দেখো এই ক্ষেত্রে দা হবে। এই যে দেখো সিভি দাদি, অর্থাৎ সি আছে প্রথমে, ভি আছে দ্বিতীয়, দা আছে প্রথমে, দি আছে পরে। তাহলে এই সি এর ক্ষেত্রে দা হবে, অর্থাৎ কনসোনেন্টের ক্ষেত্রে দা হবে, এবং ভাওয়েলের ক্ষেত্রে দি হবে। যেমন দা বুক আছে, অথবা দা ডগ আছে, দা ডগ, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি দা বলবা, কারণ কি কনসোনেন্ট আছে, দা ডগ, অথবা মনে করো দা ফেন আছে। কিন্তু একইভাবে যদি তুমি ভাওয়েল থাকে তখন দি বলতে হয়। এগুলো আসলে এত মেনটেন করা যায় না কথা বলার সময়, বাট তোমার যদি মাথায় থাকে তাহলে খুব ভালো। দি অ্যাপল, অথবা দি অরেঞ্জ, অথবা মনে করো দি আমব্রেলা। এই ছোট একটা রুল, হ্যাঁ, অর্থাৎ এটাও কিন্তু তুমি হঠাৎ করে স্কুলে বলতে পারো, শেখাতে পারো তোমার বন্ধুদেরকে, তাহলে তারাও জেনে যাবে। তার কি বলেছি, যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে দা বলবা, আর ভাওয়েল থাকলে দি বলবা। বুঝতে পেরেছো তো সবাই? এটা ক্লিয়ার হয়েছে বাবা? ক্লিয়ার হয়েছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা একটু কথা বলো। এবার আসো দায়ের বিশাল বড় একটু বিষয় নিয়ে কথা বলি। ওকে, দা, প্রথম কথা, বাংলা দেখে ইংলিশটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু ইংলিশ থেকে যখন ইংলিশে তুমি সেন্টেন্স গুলো, তুমি যে শূন্যস্থান গ্যাপ করো, তখন ওটার মিনিং বের করে বোঝা খুব মুশকিল হয়। প্রথমে বাংলাতে আসি, যেহেতু তোমরা স্পোকেনও করো আবার এটাও করো, তাই বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে কোনগুলো দা ব্যবহার করবা সেটাও আমি একটু ক্লিয়ার করি। প্রথমে যে বিষয়টা আগে বলা হয়েছে, যে বিষয়টা আগে বলা হয়েছে, যেমন আমি আমি একটি আমি একটি বই কিনেছি, ভালো করে বোঝো, কিনেছি, বইটি অনেক মজার। অর্থাৎ যেই বিষয়টা আগে উল্লিখিত হয়েছে, আগে বলা হয়েছে, পরবর্তীতে তার সম্পর্কে বলতে গেলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন মনে করো প্রথমে দেখো, আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক, আই হ্যাভ বিইউজিএসটি, পড়া বুক, আমি একটি বই কিনেছি। এবার দ্বিতীয় লাইনে বলছো বইটি অনেক মজার, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বা ফানি বলতে পারো ইচ্ছা, ইন্টারেস্টিং। অর্থাৎ আমি একটি বই কিনেছি এবং বইটা খুবই মজার। যে জিনিসটা তুমি একবার বলে ফেলেছো, পরবর্তীতে সেটা বলতে গেলে সেটা অটোমেটিক্যালি সেটা নির্দিষ্ট হয়ে যাবে। অথবা তুমি বললে যে আমি একটা আবার চলে গেছে স্ক্রিন। আচ্ছা স্ক্রিন চলে যাচ্ছে কেন বারবার? আচ্ছা সবার কি চলে গেছে নাকি বাবা? আচ্ছা যে দেখতে আচ্ছা বাবা, যে দেখতে পারবে না একটু ওয়েট করবা, দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি একান্ত দেরি হয় তাহলে কেটে আবার ঢুকবা, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে তুমি বললে যে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, আই অ্যাট অ্যাট আ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটি খুব ভালো ছিল, দ্য রেস্টুরেন্ট ওয়াজ ভেরি গুড। তার মানে এই অংশটুকু আমি বলতে চেয়েছি, যে অংশটা অর্থাৎ যে বিষয়টা তুমি আগে বলে ফেলেছো, পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে তোমাকে ওটা নির্দিষ্ট করে ফেলতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এটা কি বুঝতে পেরেছো বাবা? এটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো এবার। আচ্ছা এবার আরেকটু মনোযোগ দিবা। এবার অনেকগুলো পয়েন্ট আমি একটা একটা করে আলোচনা করব এবং তোমাদের বোঝাবো, বেঁধে গেলে আমাকে জানাবা। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বারেই দা বসে। যেমন দেখো, দ্য বয়েজ আর প্লেইং, এটাও কিন্তু একটা নির্ধারিত সংখ্যক, একটা গোষ্ঠী,
অর্থাৎ ছেলেগুলো খেলছে। বাংলার ক্ষেত্রে যদি গুলো চলে আসে বা টিটা চলে আসে তাহলে আমরা দা ব্যবহার করি। তো এখানে দেখো দ্য বয়েজ আর প্লেইং, কি বলা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় একটা গ্রুপ। ধরো তোমার সামনে অনেকগুলো ছেলে মেয়ে খেলছে, তাহলে এ বয় তো আর বলবা না বা অ্যান বয় তো বলবা না, ওটা অটোমেটিকলি তুমি তাদেরকে দেখিয়ে বলছো দ্য বয়েজ আর প্লেইং, ছেলেগুলো খেলছে। সো ওটা নির্দিষ্ট হতেই তুমি ওখানে দা ব্যবহার করেছো। ওকে, আবার মিলিয়ে নাও, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই দা ব্যবহার করতে হবে। অথবা তোমার সামনে একটা ছেলে খেলছে, দ্য বয় ইজ প্লেইং, অথবা দ্য বয়েজ আর প্লেইং। এই পয়েন্টটা কি বোঝুনি? এমন কেউ আছো? এমন কেউ আছো? দ্য বয়েজ এটা কেন হয়েছে বুঝতে পেরেছো কি? আচ্ছা, Yes, sir. আচ্ছা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমাকে আমাকে বলো। আচ্ছা, নাম্বার 2 দেখো, এক জাতীয় সকলকে বোঝায়, বোঝাতে সিঙ্গুলার কমন, সরি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় সমস্ত কিছু বোঝাতে, একটাকে না। যেমন বললাম যে দ্য খাও, এই যে দেখো দ্য খাও কোথায় গেল, দ্য খাও ইজ আ ইউজফুল, ইউজফুল, ইউজফুল অ্যানিমাল। আচ্ছা, এখানে দুটো আমরা অ্যাপ্লাই করছি, দেখো একটা দা আছে আর একটা এ আছে। আচ্ছা সুমাইয়া বলো তো এখানে এ কেন হয়েছে? ইউ তো আছে বাবা, কেন এখানে এন না দিয়ে আমরা এ কেন দিয়েছি বলো তো? হুম, হ্যাঁ হ্যাঁ useful হ্যাঁ হ্যাঁ use আচ্ছা নিহাল, আচ্ছা ঠিক আছে আচ্ছা নিহাল, আমি তোমার সমাধানে আসি, তুমি একবার কেটে ঢোকো নিহাল, নিহাল একটু কেটে ঢোকো। আমার এখানে তো আমার হাত নাই বাবা, তুমি যদি স্ক্রিন না দেখো তাহলে আমার এখানে কিছু করার নাই, কারণ আমার নেটওয়ার্ক ঠিক আছে। তোমার ওখানে নেটওয়ার্ক উইকনেস হলে তখন দেখতে অসুবিধা হয়ে যাবে। তুমি প্রয়োজন একবার কেটে ঢোকো, অথবা তোমার নেটটা একটু চেক করে নিতে পারো। কারণ এখানে সবাই যেহেতু দেখতে পাচ্ছে, এটাতে আসলে আমার কোনো হাত নাই, আমি বারবারই বলছি। আচ্ছা দেখো, এখানে ইউজফুল এর ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এবং শুরুতেই বলেছি ইউটা যদি ইউ হয়ে যায় তখন আমাদের সেটা এ হয়ে যাবে, তাই না? তাহলে এই জন্য হচ্ছে এ ইউজফুল অ্যানিমাল। বাট এখানে একটু আগে যে কথাটা বলেছি দেখো, একটা জিনিসকে অর্থাৎ সমজাতীয় জিনিসকে একটা নির্দিষ্ট আকারে দেখানোর জন্য আমরা দা ব্যবহার করব। সো দা খাও ইজ আ ইউজফুল অ্যানিমাল, এই জন্য আমরা এখানে দা ব্যবহার করেছি। আচ্ছা নাম্বার 3টা একটু দেখো, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার 3। কেমন? যেমন নদী, সাগর, উপসাগর, মহাসাগর, আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের, পর্বত শ্রেণী কিংবা জাহাজ ইত্যাদি নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। যেমন মনে করো দা হিমালয়স, এটা মুখস্থ জিনিস। মুখস্থ জিনিস কি? আমি কিন্তু তোমাদের যা পড়াচ্ছি এটার একটা বড় কি বলে নোট দিয়ে দেবো একটু পরে। আমি ছবি তুলে, আমার কাছে যে বইটা আছে বই থেকে ছবি তুলে গুরুত্বপূর্ণ পার্ট গুলো আমি একটু কাটছাট করে তোমাদের ছবি পাঠাবো। সো ওই ছবি থেকে পড়বা এবং নেক্সট ক্লাসে তোমাদের ওটা থেকে পরীক্ষা নিব। আচ্ছা কি বলেছি দেখো, কোনো একটা, কোথায় গেল জানো বাবা, নদী, সাগর, অর্থাৎ যতগুলো তুমি নদীর নাম জানো, যেমন দা পদ্মা, না মেঘনা, দা রিভার, সরি দা কর্ণফুলী। এবার সাগরের নাম যদি তুমি জানো, সাগর, প্রত্যেকটা সাগরের আগে দা ইউজ করতে হবে। মহাসাগর, এরপর পর্বত শ্রেণী, জাহাজ, যেমন দা টাইটানিক, এটা তোমরা টাইটানিকের নাম সবাই জানো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? আমরা দা ব্যবহার করব। যেমন দা টাইটানিক ওয়াজ আ ভেরি পপুলার শিপ। আচ্ছা একটা এক্সাম্পল দেখি, দা টাইটানিক, the Titanic is a very popular ship. আচ্ছা একটু বলো তো আমার কাছে সাবিহা, এখানে টাইটানিকের টিটা বড় কেন হলো তুমি কি জানো? এখানে তো ছোট দিতে পারতাম, কিন্তু টাইটানিকের টিটা বড়ই কেন হলো, বলো তুমি। এটা নাম, কিন্তু এটা কোন নাম? এটা কি কমন নাকি এটা হচ্ছে তোমার যে প্রপার নাউন? কোনটা বলো দেখি। হ্যাঁ এটা, এটা হ্যাঁ হ্যাঁ কমন নাউন। কমন নাউন না। আচ্ছা এবার আমি বোঝাচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। এটা তোমরা জানো ফাহিম, কমন এবং প্রপারের মধ্যে পার্থক্য বলতে পারবা? কারণ এটা আমি একটু ক্লিয়ার করি, এটা দরকার আছে। বলো দেখি, কমন এবং প্রপারের কি পার্থক্য তুমি জানো? হ্যাঁ হ্যাঁ বুঝিনি, ভুলে গিয়েছো মনে হয়, তাই না? আচ্ছা নাফিসা বলো, কমন এবং প্রপার নাউন। হ্যাঁ বলো। কমন হচ্ছে যে সব নাম আমরা সচরাচর ব্যবহার করি, আর প্রপার নাউন হচ্ছে যেগুলো মানুষের নাম বা কোনো নির্দিষ্ট বস্তুর নাম। এক্স্যাক্টলি, তুমি সঠিক বলেছো। কমন মানে কি দেখো, সাধারণ নাম, যে কোনো কিছু সাধারণ নাম। যেমন তোমাদের সাধারণ নাম হচ্ছে তোমরা ছাত্র ছাত্রী, কিংবা আমার সাধারণ নাম হচ্ছে আমি একজন টিচার অথবা মানুষ অথবা একজন ব্যক্তি।
এটা হচ্ছে কমন নাউন। আর প্রপার নাউন কি সবার আলাদা আলাদা করে নির্দিষ্ট নাম থাকে না, সো এটাকে আমরা প্রপার বলবো। যেটা নির্দিষ্ট নাম আছে এবং সেই নামটা থেকেই তুমি চিনতে পারো সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমাকে তুমি যদি বলো আমি ইমরান স্যারের কাছে পড়ি, তাহলে ইমরান অর্থাৎ আমি একজন ইমরান, আমার নাম হচ্ছে ইমরান, এটা আমার প্রপার নাউন। আবার ধরো তোমাদের এক একজনের নাম আছে, সবাইকে যদি বলি হ্যাঁ আমার কাছে তো ওরা পড়ে, তার মানে আমি নির্ধারিত নাম ধরে ডাকছি যে হ্যাঁ, তখন বুঝতে পারছে তাই তো ও হচ্ছে নাফিসা, ও হচ্ছে তোমার আরাফাত, ফাহিম, হ্যাঁ সবার নাম বলছি না, তো সবার নাম উল্লেখ করলে তখন জানতে পারবে যে হ্যাঁ ওরা তাহলে নির্ধারিত নাম। তাহলে কোনো নির্ধারিত নাম হলে তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। ঠিক একইভাবে দেখো টাইটনিক, অর্থাৎ হাজার লাখ লাখ জাহাজ আছে, তার মধ্যে তুমি যদি হঠাৎ করে শিপের কথা বলি তুমি চিনতে পারবা না, হ্যাঁ তখন কি বলতে হবে? আচ্ছা, তখন শুধুমাত্র টাইটানিক যদি বলি তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ টাইটানিক এরকম নাম করা একটা জাহাজ। এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পেরেছো সাবিহা? কথাটা ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. ঠিক আছে। নাম্বার 3 দেখো, এবার দেখো কি আছে। নাম্বার 3 আছে ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের আগে দা ব্যবহার করতে হয়, যে কোনো ধর্মগ্রন্থর আগে, যেমন দা হোলি কোরআন, দা বাইবেল, দা গীতা। ওকে, আচ্ছা, যে কোনো নিউজ পেপার যেমন দা প্রথম আলো, তারপরে দা দা ডেইলি স্টার, অর্থাৎ যে কোনো পেপারের নামের আগে আমরা দা ব্যবহার করব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং দা এর ব্যবহারগুলো, হ্যাঁ বলো বলো। নাম্বারটা কি আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই, কোনটা বললে বাবা, আবার বলো কোনটা। টাইটানিক ইজ মাই ফেভারিট ও বুলশিট। হ্যাঁ, অফকোর্স বোঝাবো। আচ্ছা দেখো, এটা বুঝিয়েছি যে কোনো জাহাজের নামের পূর্বে, অর্থাৎ যদি কোনো জাহাজের নির্ধারিত নাম পাও তাহলে তার পূর্বে আমরা দা ব্যবহার করব। এই জন্য টাইটানিকটা একটা নির্দিষ্ট জাহাজের নাম। এই নির্দিষ্ট জাহাজের নাম হওয়ার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করেছি, কারণ দা আর্টিকেল শুধুমাত্র নির্দিষ্ট নাউনের পূর্বেই ব্যবহার করতে হয়। এখানে যদি দা টাইটানিক না থেকে অন্য কোনো মানে জাহাজের নাম থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা দায় ব্যবহার করতাম। বুঝতে পেরেছো বাবা? রাজ্যমণি, ক্লিয়ার হয়েছো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার কথা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো জাহাজ অথবা নদীর নামের আগেও আমরা দা ব্যবহার করব। দা পদ্মা ইজ আ রিভার, হ্যাঁ দা পদ্মা ইজ আ রিভার ইন বাংলাদেশ। দা পদ্মা, এই যে দেখো দা পদ্মা অথবা দা মেঘনা। দেখো সবগুলোর আগে আমরা কিন্তু বড় হাতের অক্ষর দিচ্ছি, কেন জানো? কারণ এটা হচ্ছে একটা প্রপার নাউন এবং প্রত্যেকটা প্রপার নাউনের আগে হচ্ছে আমাদের প্রপার নাউনটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। এবং এখানে যে কোনো নদীর বা দ্বীপপুঞ্জের নামের আগে আমরা দা ব্যবহার করব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে দেখো আমি পরের লাইনটা আবার বলছি। কোন ধর্মগ্রন্থ নামের আগে, যে কোনো ধর্মগ্রন্থ নামের আগে আমরা দা ব্যবহার করবো, কি এটাও মাথায় রাখবা। এরপরে দেখো, যে জিনিসটা পৃথিবীতে একক, পৃথিবীর মধ্যকার বলেছি, হ্যাঁ পৃথিবীর মধ্যে এক, অর্থাৎ আর নাই সেটা, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে, সেটাও তোমাকে দা ব্যবহার করতে হবে। যেমন দা সান, দা মুন, যদিও সানটা পৃথিবীর বাইরের বিষয়, কিন্তু পৃথিবী থেকে তুমি দেখছো এবং ওটাকে এক বলে জানো তুমি, তাই না? এই জন্য আমাদের ওখানে দা ব্যবহার করতে হবে। আরো আছে যেমন দা সান, দা মুন, তারপরে এরপরে দা, ওই যে তুমি যতগুলো গ্রহের নাম দা সোলার সিস্টেমের মধ্যে যতগুলো আছে, হ্যাঁ দা মার্চ আছে, তারপর দা জুপিটার আছে। যে কোনো গ্রহ বা উপগ্রহের আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব। এগুলো কিন্তু সব আমি বলে যাচ্ছি, লেখা নেই, আমি সব তোমার আমার কাছে ছবি তোলা আছে, আমি ক্লাসের পরে সবগুলো দিব, তুমি শুধু বুঝে যাও, ওই সময় একবার পড়লে সব তো মাথায় থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে কোন নামের তারিখের আগে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আমরা বাদ দিই। তারিখের পূর্বে আমরা দা ব্যবহার করে থাকি, যেমন ধরো দা 10th April 2025। এই যে দেখো, এই 10th আছে না, 10th, সেকেন্ড, ফার্স্ট, এগুলোর আগে কিন্তু দা বসে। হ্যাঁ, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, আই উইল গো দেয়ার অন দ্য 2nd March। অর্থাৎ এই যে এই টিএইচ বা থার্ড বলো, এই যে নামের সংখ্যাটা যদি এমন হয়ে যায় তখন আমরা দা ব্যবহার করব। এমনকি ডেট লেখার সময়ও কিন্তু আমরা এরকম দা ব্যবহার করব। আচ্ছা, এটা গেল একটা 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 বিষয়। আরো কিছু আছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা তোমরা, আচ্ছা বলো তো, সে সবচেয়ে ভালো ছেলে, এটার ইংলিশ কি জানো? সে সবচেয়ে ভালো ছেলে, ইংলিশটা বলো, সে সবচেয়ে ভালো ছেলে। হি ইজ দ্য বেস্ট বয়। Best girl. ইয়েস, বেস্ট বয়। আচ্ছা, ছেলে বা মেয়ে, বেস্ট বয় অর গার্ল। আচ্ছা,
এই যে দেখো একটা জিনিস, এখানে হি ইজ বেস্ট বললে কিন্তু ভুল হবে, কেন জানো? এটা কোন ডিগ্রি, আমি তোমাদের ডিগ্রি পড়ার সময় আরো ক্লিয়ার হবা, বাট আপাতত জানো এটা কোন ডিগ্রি। আচ্ছা ডিগ্রি আবার হ্যাঁ কি, স্যার ওখানে এ হবে, না এখানে এ হবে, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ এখানে এ হবে না, এখানে দা হবে, সুপারলেটিভ ডিগ্রি, এক্স্যাক্টলি। হ্যাঁ আমি তোমাদের ডিগ্রি ক্লাসও করাবো। আচ্ছা দা, দেখো এই দা হবে কেন জানো? এই যে বেস্ট হয়েছে এই জন্য। অথবা বললাম যে, অথবা বললাম যে সে ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আছে না, যে ক্লাসের মধ্যে তোমাদের বান্ধবীরা আছে দেখতে সুন্দর, বলো হ্যাঁ হ্যাঁ সে তো খুব সুন্দরী। তাহলে অথবা ছেলেটা খুব স্মার্ট বয়, তাহলে বলতে পারো হি ইজ দা মোস্ট, দেখো হি ইজ দা স্মার্টেস্ট, কোথায় গেল, স্মার্টেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখো যেখানে আমরা ইএসটি পাবো কোনো শব্দের শেষে বা মোস্ট পাবো, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। এখানে আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, যে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস। আচ্ছা সে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী, হ্যাঁ। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে মোস্ট আছে, কেন? এই যে এই মোস্ট আছে না, মোস্টের আগে আমরা দা ব্যবহার করব। তো সুপারলেটিভ ফর্মের আগে আমরা অবশ্যই কি ব্যবহার করব? দা ব্যবহার করব, এটা মনে রাখবা। এবং এটা খুব কমনলি পরীক্ষায় আসে, সুপারলেটিভ কোনো ফর্মের আগে আমরা। আচ্ছা এটা আবার কেন মোস্ট হয়েছে, কেন এসটি হয়েছে, এটা এই ক্লাসে বোঝাচ্ছি না, তোমাদের যখন আমি ডিগ্রি পড়াবো তখন এই জিনিসটা একদম টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ডিগ্রির চেঞ্জিংও তোমরা পাবা, কিভাবে তুমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবা, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করবা, হ্যাঁ এর মধ্যে আবার ডিটেলস আলোচনা আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা আর একটা জিনিস দেখো, এটা তো বললাম, আচ্ছা আরো আছে, হ্যাঁ আরো কয়েকটা এক্সাম্পল যদি বলি আমি তোমাদের। আচ্ছা এখানে বেশ কিছু আছে যেগুলো আসলে দরকার হয় না অতটা। আচ্ছা এরপরে এক সেকেন্ড একটু সময় দিবা, হি প্লেস দ্য পিয়ানো। আচ্ছা মিউজিক্যাল কোন ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল যেমন ফ্লুট আছে, পিয়ানো আছে, অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব নির্ধারিত করে, হ্যাঁ। আচ্ছা যেমন হচ্ছে মনে করো হি ক্যান প্লে দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাতে পারে, এখানে প্লে মানে বাজানো, তাহলে হি ক্যান প্লে দ্য পিয়ানো মানে সে পিয়ানো বাজাতে পারে, তাহলে এই ক্ষেত্রে পিয়ানোর আগে আমরা দা ব্যবহার করেছি। আচ্ছা আরো অনেক এক্সাম্পল আছে, এখানে বেশ কিছু আছে। আমি বরং তোমাদের যখন মানে পাঠাবো তখন কিছু মার্ক করে দেব, সবগুলো তোমাদের এখন দরকার নাই, এখন দরকার নাই বা বড় হয়েও যে সবগুলো দরকার এমন না, পড়া থাকলে ভালো, বাট যেগুলো আসলে প্রয়োজন তোমাদের এজে বা অ্যাটলিস্ট তোমার একদম 9-10 পর্যন্ত যেগুলো দরকার হবে আমি সেগুলো টিক চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা এরপরে আরো আছে, আচ্ছা একটা দাঁড়াও একটা সেকেন্ড, না এটা আর দরকার নেই, এটা এটা কমপ্লিট। এখন বোঝাবো কোথায় তুমি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবা না, তার মানে দা ব্যবহার করা যাবে না। যেখানে দা ব্যবহার করতে পারবা না সেটাকে অমিশন অফ আর্টিকেল বলে, অমিশন অফ আর্টিকেল অথবা অমিশন অফ দা। অমিশন মানে বাদ দেওয়া, হ্যাঁ অর্থাৎ কোথায় কোথায় তোমার দাটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমার কথা সবাই বুঝতে পারছো তো? অনেকগুলো জিনিস বোঝানো হচ্ছে তো একসাথে, মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বারবার জিজ্ঞেস করছি কিন্তু, হ্যাঁ ইয়েস, ওকে তো বুঝতে সমস্যা হচ্ছে না। ঠিক আছে। নিহাল কি এসেছো? না নিহাল কই বাবা, ও মানে বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা শাইনি তুমি তো কথা বলোনি এখনো, শাইনি কি বুঝতে পারছো? শাইনি মাওয়া, আমি যে এতগুলো কথা বলছি বোঝা যাচ্ছে তো? Yes, sir. আচ্ছা মাওয়া বুঝতে Yes, পারছো? sir. আচ্ছা মাওয়া বুঝতে Yes, যাচ্ছে, sir. মাওয়া। আচ্ছা রায়ন বলেছে মাওয়া বুঝতে পারছো? জি, ঠিক yes, আছে, sir. ঠিক আছে। দেখো অনেকগুলো জিনিস একসাথে বোঝাচ্ছি, কিন্তু আমি যখন তোমাকে ছবিটা পাঠাবো তখন তুমি যদি ওটা একটু স্টাডি করো, যদি একবার করে চোখ বুলে যাও তাহলে তোমার মাথায় থাকবে, কিন্তু যদি চোখ না বোলাও তাহলে আবার মাথায় থাকবে না, ভুলে যাবা। আচ্ছা দেখো একটা বড় বিখ্যাত গ্রন্থের লেখকের নাম, হ্যাঁ গ্রন্থের পূর্বে দা বসে না। যেমন এক্সাম্পল দেখো, হয়ে গেল। আচ্ছা ধরো একটা এক্সাম্পল লিখছি আমি, কি বলেছি দেখো, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না। যেমন ধরো, গ্রন্থের পূর্বে, হ্যাঁ এই যে দেখো, স্যার গ্রন্থের পূর্বে কি থাকবে? এই যে আমি 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 লিখে বোঝাচ্ছি, দেখো দা অগ্নিবীণা, এই যে দেখো অগ্নিবীণা, আচ্ছা অফ নজরুল, এই যে নজরুল, আচ্ছা নজরুলস, আচ্ছা দেখ অগ্নিবীণা অফ নজরুল, অর্থাৎ এটা বলেছি নজরুলের অগ্নিবীণা, অর্থাৎ ধরো এটা রাইটারটাকে, অগ্নিবীণা একটা বইয়ের নাম, অর্থাৎ এই যে নাম আছে না, কোনো নামের আগে আমরা দা ব্যবহার করব না, অর্থাৎ এটা তো সিম্পল নাউন। এটাই বুঝতে পেরেছো বাবা? দ্য অগ্নিবীণা অফ নজরুল। অথবা যদি ধরো আমি ধরো একটা স্পোকেন বই লিখলাম, হ্যাঁ তাহলে আমি লিখলাম যে ইমরানস, ধরো ইমরানস স্পোকেন বুক, সরি স্পোকেন বুক,
অর্থাৎ এই যে কোনো আমার নামের আগে আমি কোনো দা ব্যবহার করব না, হ্যাঁ ইমরান, অর্থাৎ এই বইটা তো আমার নামে লেখা বা আমার নিজের বই, অর্থাৎ কোনো লেখকের, তুমি স্পষ্ট বুঝতে পারছো ইমরানের স্পোকেন বুক, তাহলে এই যে নামের পূর্বে আমি কোনো আর্টিকেল বসাবো না, এটা বুঝতে পেরেছো? এটা অমিশন কিন্তু। তার মানে তোমার পরীক্ষায় এমন আসলো, খেয়াল করো আমাদের পরীক্ষায় 3 ধরনের আসে, এ এন্ড বি, এবং আরেকটা আসে হচ্ছে ক্রস, কোনোটা আবার ক্রস দিতে বলে। সো তোমার ধরো এরকম আসলো, এটা এরকম আসলো এবং এখানে একটা ডট, এখানে একটা শূন্য স্থান দিল, তাহলে তোমার কনফিউজ করে দিল যে এখানে কি হতে পারে। আচ্ছা তাহলে অগ্নিবীণা অফ দা নজরুল হবে, না কি হবে, নাকি এ হবে? তার মানে এখানে কোনো আর্টিকেল হবেই না, সোজা কথা, এখানে ক্রস হবে। পরীক্ষা যদি আসে তখন তোমাকে ক্রস দিতে হবে, অর্থাৎ এখানে কিচ্ছু বসবে না। তাহলে কি বলেছি, কোনো রাইটারের কোনো বই, সেই রাইটারের নাম থাকলে তার আগে কোনো দা ইউজ করা যাবে না, শেষে। বলো বলো, হ্যাঁ হ্যাঁ। এখানে কি কিছু না দিলেও ভুল ধরবে? এখানে কিচ্ছু দেওয়াই যাবে না বাবা, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, ক্রস। অর্থাৎ তোমার পরীক্ষায় যখন আসবে তখন পরীক্ষায় প্রশ্নে বলে দিবে যে যেটা আর্টিকেল থাকবে না সেটাতে ক্রস মার্ক দাও, তখন তোমাকে ক্রস দিতে হবে এভাবে, বুঝতে পেরেছো? পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসলে এভাবে ক্রস মানে ওরা লিখে দেয়। আচ্ছা এরপরে আসো, আরো কিছু আছে, যেমন আমরা যে বেড, তারপরে মস্ক, চার্চ, হসপিটাল, তারপরে স্কুল, স্কুলের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি না, তাই না? যেমন আই ওয়েন্ট টু দ্য স্কুল বলো না, তোমরা বলো আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আই ওয়েন্ট টু, অথবা আই গো টু দ্য কোর্ট, এখানে সরি আই গো টু কোর্ট। অর্থাৎ এই জিনিসগুলোর আগে আমরা দা ব্যবহার করব না। কিন্তু আছে আবার, স্যার কিন্তুটা আবার কি জিনিস? কিন্তু যদি একবার উল্লেখ করে ফেলো তাহলে পরেরটা আবার দা হবে। মনে করো তুমি তুমি একটা কলেজে বেড়াতে গিয়েছো, তাহলে বলবা আই ওয়েন্ট টু কলেজ, ধরো আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট অফ, ধরো এ বি কলেজ, তুমি তোমার কলেজের নাম এ বি কলেজ। এর একবার তো কলেজ বলে ফেলেছো, উল্লেখ করে ফেলেছো, পরের লাইনে রাইটিং এর ক্ষেত্রে দা ব্যবহার করবা, দ্য কলেজ ইজ সিচুয়েটেড, অথবা ইজ লোকেটেড ইন ঢাকা সিটি। অর্থাৎ তুমি যদি কোনো নির্ধারিত জায়গায় কলেজের দিকে যাও, কলেজের স্টুডেন্ট হও, তাহলে সেই ক্ষেত্রে কোনো দা ব্যবহার করবা না, কিন্তু পরবর্তী যদি আবার উল্লেখ করো ওই কলেজটা লোকেটেড হচ্ছে ঢাকা শহরে, তখন দা ব্যবহার করতে হবে। ওই সেই প্রথমটার মতো, যে আমি একটি বই কিনেছিলাম, বইটা সুন্দর, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আর এখানকার যে পয়েন্ট আছে, এখানে বেড আছে, মস্ক, কোনো মসজিদ, অর্থাৎ তোমাদের বাসার সামনে একটা মসজিদ আছে বা মসজিদে যাচ্ছ তুমি, তাহলে আই এম গোয়িং টু মস্ক। অথবা কি একজন খ্রিস্টান, সে হচ্ছে চার্চে যাচ্ছে, সে বলতে পারে যে আই এম গোয়িং টু চার্চ, অর্থাৎ এখানে কোনো দা ব্যবহার করতে হবে না, আই এম গোয়িং টু হসপিটাল। ওকে, এটা কি পয়েন্টটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে বাবা? আচ্ছা বুঝতে পারিনি। এটা বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, আমি লিখে বোঝাই। আমরা অনেকটা বলি না যে আই এম গোয়িং টু স্কুল, দেখো তো আই এম গোয়িং, এর মানে কি বলো দেখি নাফিসা? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, এই যে স্কুল বলেছো না, এর আগে কোনো দা বসবে না, অর্থাৎ এখানে কিচ্ছু বসবে না, বুঝতে পেরেছো? এখানে কিছু বসানো যাবে, শুধু এটাই না, স্কুলের পরিবর্তে যদি তুমি হসপিটাল বলো, এই যে হসপিটাল বলো, কিংবা একজন মনে করো সে, অনেকে আছে না আমাদের যেমন মসজিদ আছে, মস্ক, মস্ক আছে। আবার যারা অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ, তারা তো ধরো মন্দিরে যাবে, টেম্পলে যাবে, তাই না? টেম্পলে যাবে, এই যে এই জায়গাগুলোর আগে আমরা দা ব্যবহার করব না, বুঝতে পেরেছো? এবার নাফিসা? আচ্ছা, এর আগে যদি তোমার পরীক্ষায় আসে ক্রস যদি থাকে তাহলে ক্রস দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিছু দেওয়া যাবে না। আচ্ছা এরপর দেখো হোম। আচ্ছা অনেকে বলে যে আমি বাসায় যাচ্ছি, তাই না? আচ্ছা এখানে দেখো খুব মজার একটা বিষয়, আমি বাসা, I returned home আচ্ছা at 5 o'clock, 5 p.m. এই যে হোমের আগে দেখো, এটা একটাই পয়েন্ট আর কি, এখানেও কিন্তু কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। I returned home at, তার অনেকে দা যদি দিয়ে ফেলো তাহলে ভুল হবে, অর্থাৎ হোমের আগে আমরা কোনো প্রিপোজিশন বা কোনো আর্টিকেল ইউজ করব না। ক্লিয়ার হয়েছে? এটা সব লেখা আছে কিন্তু, এভরিথিং হ্যাজ বিন রিটেন। ঠিক আছে, ভেরি গুড। শুধুমাত্র যেগুলো পয়েন্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা কেটে দাও, আমি আবার